মনের মধ্যে কোথাও যেন একটা ভয় লাগছে। আজ আবার ওই অভ্র নামের লোকটা সাথে দেখা না হয়ে যায়। আপন খালাতো বোনের বিয়ে না হয় কোনো একটা অজুহাত নিয়ে না আসার একটা চেষ্টা করত, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওরা বোধহয় এখনো হৃদয়কে ঢুকতে দেয়। ইন্দিরিলা আপু, একটু দেখে আসবা ওরা হৃদয়কে ঢুকতে দিল কিনা। এরই মধ্যে দিশার প্রশ্নে ঐন্দ্রিলার হুঁশ ফিরে। দিশার প্রশ্নে ঐন্দ্রিলা মজার ছলেই বলে, তুই তো এখনই ওই বাড়ির হয়ে গেলি রে দিশা। এটা কি ঠিক? পিউ রে, আমাদের বোনটা বিয়ের আগেই পর হয়ে গেল। সে আর বলতে, যাকে একটু ভেবেছিলাম এই হাত ধোয়া, জুতো, চুড়ি, গেট ধরা টাকা, এগুলোর 5% শেয়ার তোকে দিব দিশা। কিন্তু তোর তো আর সেটা পাওয়া হবে না রে। পিহু ও ঐন্দ্রিলার সাথে তাল মিলিয়ে কথাটা বলে ওঠে। এমনি বিয়ের হাজারো টেনশন, এখন ভয় মেয়েটার অবস্থা আরো খারাপ। এখন বোনদের এমন ঠাট্টার কবলে পড়ে আরো যায় যায় অবস্থা। এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ধুর, ভালো লাগে না। এমন করছো কেন? আমি আর এই সাজ নিয়ে বসে থাকতে পারছি না। কখন এই অনুষ্ঠান শেষ হবে? এখন থেকে বাসর ঘরে ঢুকার তাড়াই আছিস তুই? সেটা কখন বললাম? তোমরা আমার বোনেরা তো। আচ্ছা থাক, আর লেগ পুল করিস না ঐন্দ্রিলা, বেচারি এক্ষুনি কেঁদে দিবে। ভাইয়া, তুই এখানে থাক, হ্যাঁ আমি নিচের অবস্থা দেখে আসি। দুলাভাই কি জয়ী হলো নাকি আহত সৈনিক? বলে নিচের দিকে রওনা দিল ঐন্দ্রিলা। নিচে যেয়ে দেখে আসমা বেগম আর জামাইকে তার বরণ করছে। শেষমেশ 3,500 টাকায় কনে পক্ষ রাজি হয় এবং হৃদয়কে ঢুকতে দেয়। ঐন্দ্রিলাকে দেখে তার মেঝো মামার মেয়ে সাফা এসে আক্ষেপের স্বরে বলতে লাগলো, আর বলিস না ঐন্দ্রি আপু, এই দুলাভাইটা জন্মের কিপটা। কেন, কি হয়েছে? দেখ না, 3,500-এর উপরে উঠলই না। আর ফুপুও এসে এমন রাম ধমক দিল যে বাধ্য হয়ে গেট ছাড়তে হলো। সমস্যা নেই, স্টেজে এমন ব্যবস্থা করিয়েছি সে জুতো খুলে ওঠা লাগবে। তাই তুমি বেস্ট। হুম, রেডি থাকিস। আই নো। অঞ্জলার হঠাৎ কেন যেন মনে হচ্ছে একজোড়া চক্ষু শুকনো চোখে তার দিকে নিপুণ ভাবে দেখে যাচ্ছে। কিন্তু বিয়ে বাড়িতে এত মানুষ কে দেখছে সেটাই বোঝার কোনো উপায় নেই। অঞ্জলা ঠিক পাত্তা না দিয়ে দিশার কাছে চলে যাওয়ার জন্য রওনা দেয়। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে একটা টিস্যু ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য আপু। কে দিয়েছে তোমাকে এটা? অবাক চোখে বাচ্চাটাকে প্রশ্ন করতে বাচ্চাটা দৌড়ে চলে গেল। টিস্যু পেপারটা খুব সুন্দর করে ফোল্ড করা এবং তাতে কিছু লেখা। খুলেও ঐন্দ্রিলা বুঝতে পারছে। মনে হাজার প্রশ্নের ঝুড়ি নিয়ে টিস্যু পেপারটা খুলতেই নীলকালের কিছু লাইন তার চোখে ভেসে ওঠে। লাইনগুলো এমন, বেগুনি রংটা আগে ভালো না লাগলেও আজ রংটাকে অন্যরকম ভালো লাগছে, বড্ড আপন লাগছে। এখন আমি খুব কনফিউজড, এটা রঙের জাদু নাকি তোমার লাইনগুলো পরে খানিকক্ষণ থম মেরেছিল। প্রথমত আজ সে বেগুনি কাতান শাড়ি পরেছে, তাই চিরকুটটা তাকে পাঠানো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু কথাটা হলো কে পাঠিয়েছে। নিচে আসার পর থেকে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। তারপরে এই চিরকুট। মাথাটা কয়েক মিনিটের জন্য হলেও হ্যাং হয়ে গেল ইন্দ্রিলার। নিজের মনকে শান্ত করার জন্য বেশ করে বুঝালো এটা কে তার সাথে মজা করছে। হয়তো এসব নিয়ে পড়তে গেলে হলুদের মতো বিয়ের আনন্দ মাটি হয়ে যাবে। একে অভ্র নামক লোকটার জন্য হলুদ আনন্দ মাটি হয়ে গেছিল। এখন বিয়েতে নিজেকে কোনোভাবে উত্তেজিত করতে চাচ্ছে না সে। তাই টিস্যু পেপারটা ছিঁড়ে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল। রাত 9টা। বিয়ের সব কাজ সম্পূর্ণ হওয়ার পর এবার কনেকে স্টেজে আনা হয়েছে। বরকনের দম্পতিকে বেশ মানিয়েছে। ফটোগ্রাফার বিভিন্ন অঙ্গিতে তাদের ছবি তুলতে ব্যস্ত। স্টেজের একপাশে বসে গভীর নয়নে পিহুর কাণ্ড দেখছে সব। কোথাও যেন তার স্মৃতিগুলো বেশ তাজা হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলোই এখন তার সারা জীবনের বাঁচার খোরাকি। আচ্ছা, এমনও হতে পারে আহাস একদিন ঠিক ফিরে এলো। হতে পারে না, তাদের যে অপূর্ণ সংসারটা রয়েছে সেটা তখন সুন্দর করে সাজাবে পিহু। বিশ্বাসে নাকি মিলায় বস্তু। এই বিশ্বাসটা কি কখনো সত্য হবে না? একদিকে পিহু যেমন এক নজরে দিশাদের দেখে যাচ্ছিল, অন্যদিকে নীলাদ্রির নজর শুধু পিহুকে দেখে যাচ্ছিল। পুতুলের মতো একটা মেয়ে তার সামনে বসে আছে। কালো সিল্কের শাড়ি পরে আছে মেয়েটা, চুলগুলি সুন্দর করে খোপা করে রেখেছে।
কানে শুধু একজোড়া ঝুমকো। মেয়েটাকে কোনো ভাস্কর্যের নিপুণ হাতের শিল্পকর্মের চেয়ে কম লাগছে না। তবে পিহুর নজরের আক্ষেপ, হারানোর যন্ত্রণা, সুখ খুঁজে বেড়ানোর প্রচেষ্টাগুলো নীলাদ্রির নজর এড়ালো না। মেয়েটার না পাওয়ার পাল্লাটা এতটাই ভারী হয়ে আছে যে তার পাওয়ার মাঝে দিব্যি নিজেকে